সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমরা যে যেখানেই থাকো সবাইকে আবার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আবারও আরেকটা গার্হস্থ্য বিজ্ঞান অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। নিশ্চয়ই তোমরা অনলাইন ক্লাসগুলো দেখছো, তাই না? হ্যাঁ, অনলাইন ক্লাসগুলো দেখবে, যেহেতু স্কুল বন্ধ। অনলাইন ক্লাসগুলো তোমাদের লেখাপড়ায় অনেকটা সহযোগিতা করবে, সেই জন্য অনলাইন ক্লাসগুলো অবশ্যই দেখবে। আর হ্যাঁ, নিশ্চয়ই করোনাকালীন সময় তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছো। অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া এর কোনো বিকল্প পথই নেই। আর খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে একেবারে বের হবে না, বের না হওয়াই ভালো। বাসায় বসে বসে অনলাইন ক্লাস দেখবে এবং সেই অনুযায়ী লেখাপড়াগুলো চর্চা করবে। মূল পাঠে যাওয়ার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি হচ্ছি রোকসানা পারভিন, সহকারী শিক্ষক, দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়, বাজিতপুর, কিশোরগঞ্জ। আমি গার্হস্থ্য বিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে তোমাদের একটা ক্লাস নিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা সেটা দেখে থাকবে। আজকে আমি আবার প্রথম ক্লাসটা আমি নিয়েছিলাম প্রথম অধ্যায়ের প্রথম পার্ট 1 থেকে গৃহ ব্যবস্থাপনার ধারণা নিয়ে একটা ক্লাস আমি তোমাদের জন্য করেছিলাম, নিশ্চয়ই তোমরা দেখে থাকবে। আজকে আমি সে পার্ট 2 নিয়ে আলোচনা করব, লক্ষ্য ও লক্ষ্যের প্রকারভেদ। লক্ষ্য কী এবং লক্ষ্য কত প্রকার ও কী কী, আজকে আমি পার্ট 2 প্রথম অধ্যায়ের আমি পার্ট 2 থেকে আলোচনা করব কি লক্ষ্য ও লক্ষ্যের প্রকারভেদ। লক্ষ্য ও লক্ষ্যের প্রকারভেদ নিয়ে আমি আলোচনা করব। আজকে আমি তাহলে কি আলোচনা করব? আজকে আমি আলোচনা করব হলো প্রথম অধ্যায়ের পার্ট 2, এবং সেটা হচ্ছে কি লক্ষ্য ও লক্ষ্যের প্রকারভেদ। প্রতিটা কাজেরই একটা লক্ষ্য থাকে, যেমন তোমরা লেখাপড়া করছো, কোনো একটা লক্ষ্য সামনে রেখে, তাই না? কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, এরকম লক্ষ্য হচ্ছে এরকম। তো চলো আমরা মূল পাঠে চলে যাই। লক্ষ্য কি? লক্ষ্য বা উদ্দেশ্য গৃহ ব্যবস্থাপনার মূল চাবিকাঠি। লক্ষ্যকে কেন্দ্র করে আমাদের সকল কর্মকাণ্ড আবর্তিত হয়। যেখানে লক্ষ্য অর্জনের প্রশ্ন রয়েছে সেখানে ব্যবস্থাপনারও প্রয়োজন দেখা দেয়। যেখানে লক্ষ্য অর্জনের কি বলছে, যেখানে লক্ষ্য অর্জনের প্রশ্ন রয়েছে, যেখানে লক্ষ্য অর্জন, যেটা লক্ষ্যটাকে আমরা অর্জন থাকবে, সেখানে ব্যবস্থাপনারও প্রয়োজন থাকবে। আর লক্ষ্য না থাকলে তো কোনো ব্যবস্থাপনারই প্রয়োজন নেই, তাই না? যেমন তোমরা যদি মনে করো যে আমি ডাক্তার হবো, তাহলে তোমাদের সেই ব্যবস্থাপনায় সেইভাবে তোমাদেরকে একটা ব্যবস্থা করতে হবে, তাই না? যেমন লেখাপড়া করতে হবে, ডাক্তারি পড়ো, তাহলে তোমাকে কোন লাইনে পড়তে হবে, তাহলে এগুলো ব্যবস্থাপনা করতে হবে না? হ্যাঁ, সেই জন্য যেখানে লক্ষ্য থাকবে সেখানে ব্যবস্থাপনারও প্রয়োজন দেখা দেয়। সাধারণভাবে বলা যায় ব্যক্তি বা পরিবার কি চায় বা কী করতে চায় তাই হচ্ছে লক্ষ্য। সাধারণভাবে একটা পরিবার কী করতে চায় বা কী করবে সেটাই হচ্ছে লক্ষ্য। লক্ষ্য বা উদ্দেশ্য সবসময় মানুষের চেতন মনে অবস্থান করে, খুবই স্পষ্টভাবে বোঝা যায় এবং সহজেই ব্যাখ্যা করা যায়। সকল মানুষের মনে সর্বদাই কোনো না কোনো লক্ষ্য বিরাজ করে। সকল মানুষের মনে কোনো না কোনো লক্ষ্য বিরাজ করে। প্রতিটা মানুষের মনেই লক্ষ্য আছে, যে আমি লক্ষ্য ছাড়া কেউ কাজ করে না। যেমন আমি যদি মনে করি যে আমি বাজারে যাব এবং যে কেনাকাটা করবো, তাহলে সেটা আমার একটা লক্ষ্য, তাহলে সেই অনুযায়ী আমাকে কাজ করতে হবে। সেইভাবে আমাকে প্রথমে টাকা পয়সা অ্যারেঞ্জ করতে হবে, তারপরে আমাকে একটা যাতায়াতের জন্য কীভাবে করে যেতে হবে, সবগুলো একটা আমার একটা পরিকল্পনা করতে হবে। কী কী কিনবো, কত দাম নিতে কিনবো, আমার বাজেট করতে, সব কিছুর একটা ব্যবস্থাপনা করি। তাহলে প্রতিটা কাজেরই একটা লক্ষ্য থাকে। আচ্ছা, একটা লক্ষ্য অর্জনের জন্য একটা লক্ষ্য অর্জন হলে আমরা নতুন কোনো লক্ষ্য স্থির করে ফেলি। একটা লক্ষ্য যখন অর্জন হয়ে যায় তখন আমরা নতুন আরেকটা লক্ষ্য স্থির করে ফেলি। যেমন ধরো, তোমরা যখন লেখাপড়া শিখে ডাক্তার হওয়ার জন্য লেখাপড়া শিখে, যখন তোমরা ডাক্তার হয়ে যাবে, লক্ষ্যটা অর্জন হয়ে যাবে, তখন এই ডাক্তার হওয়ার পর তোমাদের আবার আরেকটা নতুন লক্ষ্য নেবে। তখন কী হবে, যে আমি আরও বড় ডাক্তার হবো, আমি লন্ডন যাই আরও বড় ডিগ্রি নেব, ওইটা হলে আবার আরেকটা লক্ষ্য। এভাবেই মানুষের জীবনে একটা লক্ষ্য অর্জন হলে আরেকটা লক্ষ্য কী হয়, স্থির করে ফেলে। সুনির্দিষ্ট লক্ষ্য আমাদের কাজের ধারা নির্ধারণ করে দেয়, ফলে আমরা সেই অনুযায়ী এগিয়ে যাই। সুনির্দিষ্ট লক্ষ্য আমাদের কাজের ধারা, একটা সুনির্দিষ্ট একটা লক্ষ্য না থাকলে পরে আমাদের কাজের ধারাটা কোন দিকে যাবে, কী জন্য করবো, এটা থাকে না। সেই জন্য সুনির্দিষ্ট একটা লক্ষ্য থাকলে আমরা কাজের ধারা নির্ধারণ করে ফেলতে পারি।
প্রতিটি পরিবার ছোট বড় নানা রকম লক্ষ্য পোষণ করে। সাধারণত মূল্যবোধের উপর ভিত্তি করে আমাদের লক্ষ্য স্থির হয়। সাধারণত মূল্যবোধের উপর ভিত্তি করে আমাদের লক্ষ্য স্থির হয়। উদাহরণস্বরূপ বলা যায় যে কোনো পরিবার অর্থ উপার্জনকে বেশি প্রাধান্য দেয়, আবার কেউ সম্পত্তি বৃদ্ধি করতে চায়, কেউ বা তার সদস্যদের উচ্চশিক্ষা শিক্ষিত করতে চায়। তাহলে প্রতিটা পরিবারেরও এক একটা লক্ষ্য আছে। কোনো পরিবারের লক্ষ্য হলো যে অনেক টাকা উপার্জন করব, সেই অনুযায়ী তারা কাজ করে। আবার অনেকে দেখা যায় যে না, আমি টাকা না, আমি সম্পদ বৃদ্ধি করব, সেইভাবে সে পরিবার কাজ করে। আবার কেউ চায় না, আমার সম্পদও দরকার নেই, আমার টাকাও দরকার নেই, আমি ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবো। তাইলে এগুলো প্রতিটি পরিবারের এক একটা লক্ষ্য থাকে। আচ্ছা, লক্ষ্য হচ্ছে একটি কাম্য উদ্দেশ্য যা সুনির্দিষ্ট পরিধি আছে এবং যা ব্যক্তির কার্যাবলীকে নির্দেশ দান করে। লক্ষ্য হচ্ছে একটা কি কাম্য উদ্দেশ্য। লক্ষ্যের নির্দিষ্ট পরিধি থাকতে হবে, এই জন্য যে কাম্য লক্ষ্যটিকে ব্যবস্থাপকের কাছে সুস্পষ্ট না হলে তা অর্জন করা সম্ভব হয় না। যে কি বলছে দেখো, লক্ষ্যের পরিধি নির্দিষ্ট পরিধি থাকতে হবে, লক্ষ্যের একটা নির্দিষ্ট পরিধি থাকতে হবে, তা নাহলে কী হবে, ব্যবস্থাপকের কাছে সেটা সুস্পষ্ট হবে না, তাহলে লক্ষ্য অর্জন করাও সম্ভব হবে না। আচ্ছা, লক্ষ্য নির্দিষ্ট হলেই তা অর্জনের কার্যগুলো সঠিকভাবে সম্পাদিত হয়। লক্ষ্য যদি সুনির্দিষ্ট না হয় তাহলে আমরা আমাদের কাজগুলো কীভাবে করবো? আমি যদি আমার লক্ষ্যই না জানি, যে মনে বলে যে আমি ডাক্তার না, ইঞ্জিনিয়ার না, ব্যাংকার হবে, এগুলো যদি একটা সুনির্দিষ্ট না করি তাহলে আমি কি সেই পথ অনুযায়ী কাজ করতে পারবো না। সেই জন্য লক্ষ্যটাকে সুনির্দিষ্ট আগে করতে হবে। অর্থাৎ লক্ষ্য ব্যবস্থাপনাকে সহজতর করে এবং তাকে সাফল্যের সাথে কার্যকর করতে সাহায্য করে। তাহলে লক্ষ্য যদি স্থির থাকে তাহলে ব্যবস্থাপনাটাও সহজ হয় এবং কার্যকর হতেও সাহায্য করে। পরিবারের প্রত্যেকেরই নিজস্ব কিছু লক্ষ্য থাকে, তবে যখন সম্মিলিতভাবে কোনো কাজ স্থির করা হয় তখন দ্বন্দ্ব কম হবে এবং লক্ষ্যের জন্য সহজ হবে। যখন সম্মিলিতভাবে পরিবারের সব সদস্য মিলে যখন আমরা একটা লক্ষ্য স্থির করবো তখন কাজটা সহজ করা। আবার যদি মনে করো যে না, এক একজনের এক এক ধরনের লক্ষ্য, তাই আবার কাজ করা কোন দিকে কাজ করবো, কীভাবে কাজ করবো সেটা সম্ভব হবে না। সেই জন্য সবার মধ্যে যদি একটা সমঝোতার ভিত্তিতে একটা লক্ষ্য স্থির করা হয় তখনই দেখা যাবে যে লক্ষ্যটা অর্জন করা সহজ হবে। আচ্ছা, এই হলো লক্ষ্য সম্পর্কে আমরা জানলাম। এখন লক্ষ্যের প্রকার, লক্ষ্য কত প্রকার? লক্ষ্য হইল কয় প্রকার? 3 ভাগে ভাগ করেছে। নিকেল ও ডরেসি লক্ষ্যকে 3 ভাগে ভাগ করেছে। কি 3 ভাগ? লক্ষ্য হইল তোমার 3 ভাগে ভাগ করেছে। লক্ষ্য হইল 3 ভাগে ভাগ করেছে। লক্ষ্য হইল 3 ভাগে ভাগ করেছে। কি? একটা হইল দীর্ঘমেয়াদী লক্ষ্য। দীর্ঘমেয়াদী লক্ষ্য আর 2 নম্বর হইল কি মধ্যবর্তী লক্ষ্য, মধ্যবর্তীকালীন লক্ষ্য। তারপরে কি আইটা হলো 3 নম্বর হলো তাৎক্ষণিক লক্ষ্য। তাইলে লক্ষ্য কত রকম দেখলাম আমরা? তাহলে আমরা লক্ষ্য কত রকম দেখতে পেলাম? যে লক্ষ্য হচ্ছে 3 প্রকার। একটা হলো দীর্ঘমেয়াদী লক্ষ্য, একটা হলো মধ্যবর্তীকালীন লক্ষ্য, একটা হলো তাৎক্ষণিক লক্ষ্য। আচ্ছা, তাহলে এখন আমরা এই 3 লক্ষ্য সম্পর্কে জানব। দীর্ঘমেয়াদী লক্ষ্যকে স্থায়ী লক্ষ্য হিসেবে বিবেচনা করা হয়। এই লক্ষ্য সময় সাপেক্ষ এবং এটা সর্বদা মনের মধ্যে বিরাজমান। এই লক্ষ্য মধ্যবর্তী লক্ষ্যের উপর প্রভাব বিস্তার করে বলে এর গুরুত্ব অনেক বেশি। কি বলছে? দীর্ঘমেয়াদী লক্ষ্যকে স্থায়ী লক্ষ্য হিসেবে বিবেচনা করা হয়। এই লক্ষ্য সময় সাপেক্ষ, এটা অনেক সময় লাগে এবং তা সর্বদা মনের মধ্যে বিরাজ করে। এই লক্ষ্য মধ্যবর্তী লক্ষ্যের উপর প্রভাব বিস্তার করে বলে এর গুরুত্ব অনেক বেশি। মধ্যবর্তী লক্ষ্যের উপরে এর প্রভাব বিস্তার করছে। তাহলে আমরা দেখি এখন মধ্যবর্তী লক্ষ্যটা কি। মধ্যবর্তীকালীন লক্ষ্য হচ্ছে কি? পরিবার তার দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য প্রায় মধ্যবর্তীকালীন বা স্বল্পমেয়াদী লক্ষ্য নির্ধারণ করে থাকে। কি বলছে? পরিবার তার দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য কি করে? মধ্যবর্তীকালীন বা স্বল্পমেয়াদী লক্ষ্য নির্ধারণ করে থাকে। এই লক্ষ্যগুলো দীর্ঘমেয়াদীকালীন লক্ষ্যের তুলনায় অধিক স্পষ্ট, সেজন্য লক্ষ্য অর্জনের জন্য অনেক বেশি সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। আচ্ছা, তাৎক্ষণিক লক্ষ্য। এখন দেখো তাৎক্ষণিক লক্ষ্য।
এই লক্ষ্যগুলো ছোট ছোট লক্ষ্য। এই লক্ষ্যগুলো হচ্ছে তাৎক্ষণিক লক্ষ্য। কোনটা? তাৎক্ষণিক লক্ষ্যগুলো হচ্ছে ছোট ছোট। এই লক্ষ্য যার মধ্যে খুব বেশি একটা কাজের প্রয়োজন হয় না। অল্প কাজ করলে অনেক সময় লক্ষ্যটি অর্জন করা যায়, অর্থাৎ লক্ষ্য নির্ধারণের সাথে সাথেই তা অর্জন করা যায়। লক্ষ্য নির্ধারণের সাথে সাথেই তা অর্জন করা যায়। যেমন ধরো দীর্ঘকালীন লক্ষ্য কোনটা, যেটা আমি ডাক্তার হবো, যে এটা অনেক সময়ের বিষয়, তাই না? তোমাকে অনেক লেখাপড়া করতে হবে, আস্তে আস্তে সেভাবে যেতে হবে। আর মধ্যবর্তীকালীন লক্ষ্য হলো যে এটা বেশি সময়ও নেবে না, আবার কম সময়ও লাগবে না, এটা হলো মধ্যবর্তীকালীন সময়। আর তাৎক্ষণিক হলে আমরা অনেক সময় দেখা যায় যে ছোটোখাটো কিছু লক্ষ্য স্থির করে, যেটা আমরা একটু পরেই বা একদিনের মধ্যে বা 2-3 ঘন্টার মধ্যে আমরা সেটা পূরণ করতে পারি, সেটা হলো তাৎক্ষণিক লক্ষ্য। আচ্ছা, উদাহরণের সাহায্যে 3 প্রকার লক্ষ্যকে ব্যাখ্যা করা যায়। এখন এই উদাহরণের সাহায্যে তোমাদেরকে 3 রকমের যে লক্ষ্য সেটা ব্যাখ্যা করো। সোমা হলো নবম শ্রেণীর ছাত্রী। ধরো সোমা হলো একজন ছাত্রী, সে হলো নবম শ্রেণীর একজন ছাত্রী। সে ভবিষ্যতে প্রকৌশলী হতে চায়। সে ভবিষ্যতে কী হতে চায়? প্রকৌশলী, মানে ইঞ্জিনিয়ার হতে চায়। এটা তার দীর্ঘকালীন একটা লক্ষ্য। সে বিজ্ঞান বিভাগে পড়ছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ার জন্য সে নিজেকে প্রস্তুত করছে। প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তাকে দক্ষতা অর্জন করতে হবে। তখনই সে এখনই যোগ্য টিউটরের সন্ধান করছে। এগুলো হচ্ছে সমান দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য মধ্যবর্তীকালীন লক্ষ্য। মধ্যবর্তীকালীন দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোকে ফুলফিল করার জন্যই আমরা মধ্যবর্তীকালীন কিছু লক্ষ্য স্থির করি। যেমন আমি একটু আগে বলছিলাম যে ধরো প্রকৌশলী না, সময় একজন ডাক্তার হতে চায়, তার জন্য কী করতে হবে? তাকে সায়েন্সে নিয়ে লেখাপড়া করতে হবে। এবং এই সায়েন্স, তার লক্ষ্যটা হলো সে সায়েন্সে পড়বে। সায়েন্সে পড়তে হলে তাকে কী করতে হবে? তাকে সে সায়েন্সের টিউটরে খোঁজ করে তাকে ওই সায়েন্সের লক্ষ্যে লেখাপড়া করতে হবে। তাহলে এটা হলো মধ্যবর্তীকালীন একটা লক্ষ্য। আচ্ছা, উপরোক্ত লক্ষ্য অর্জনের জন্য সময় নিয়মিত স্কুলে যাওয়া, মনোযোগ সহকারে পড়াশোনা করা, শ্রেণীর কাজ ঠিক মতো সম্পন্ন করা এবং ভালো রেজাল্ট করা, এইসব হলো তাৎক্ষণিক লক্ষ্যের অন্তর্ভুক্ত। বুঝছো সবাই এবার? হ্যাঁ, আমার প্রথম হলো দীর্ঘকালীন লক্ষ্যগুলো থেকে দেখাও, মধ্যবর্তীকালীন লক্ষ্য আসছে, তারপরে আসছে তাৎক্ষণিক লক্ষ্য। তাইলে দীর্ঘকালীন লক্ষ্যগুলাই ওই 2টো লক্ষ্যের সৃষ্টি হয়েছে, তাই না? যেমন ধরো আমি যদি ডাক্তার হতে চাই, তাহলে আমাকে সায়েন্স নিয়ে লেখাপড়া করতে হবে। সায়েন্স নিয়ে লেখাপড়া করলে সায়েন্সের হইলো আমার লক্ষ্য, যে ওই লক্ষ্যে আমাকে লেখাপড়া করতে হবে। এবং ওই লক্ষ্যে লেখাপড়া করার জন্য এখন কী করতে হবে? আমার ওই সায়েন্সের ভালো টিচার খুঁজে বের করে আমাকে সেই বিষয়ে লেখাপড়া করতে হবে। এটা হলো মধ্যবর্তীকালীন লক্ষ্য। এবং সেই লেখাপড়া করার জন্য আমাকে প্রতিদিন কোথায় যেতে হবে? আমাকে প্রতিদিন স্কুলে যেতে হবে এবং লেখাপড়ায় মনোযোগ দিতে হবে। এগুলো হলো তাৎক্ষণিক লক্ষ্য। তাইলে 3টা লক্ষ্য তোমাদেরকে আমি আশা করি যে ভালোভাবে উদাহরণ দিয়ে বোঝাতে পেরেছি। তোমরা যদি একটু বাসা ভালো করে পড়ো, তাহলে তোমাদের কাছে আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি আমি বারবারই বলি যে তারপরেও যদি তোমাদের কোনো বিষয়ে তোমাদের সমস্যা থাকে, তাহলে তোমরা আমাদের প্রত্যেকটা টিচার বা যে কোনো ক্লাসের কোনো সমস্যা থাকে, তোমরা যদি কমেন্টস বক্সে কমেন্ট করো, তাহলে আমরা হয়তো পরবর্তী কোনো ক্লাসে তোমাদের এই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবা এবং এই করোনাকালীন সময়ে প্রয়োজন ছাড়া, খুব প্রয়োজন ছাড়া একেবারেই ঘর থেকে বের হবা না। বের হলে অবশ্যই মাস্ক করে বের হবা এবং স্বাস্থ্যবিধি মেনে চলবা এবং বাসায় বসে বলে অনলাইন ক্লাসগুলো দেখবা এবং সেই অনুযায়ী বাসায় লেখাপড়াগুলো চর্চা করো। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।